ভয় পাবেন না, দাঁড়ান আমি দড়িটা নিয়ে আসি। মাটি থেকে পা তুলে বিভোর লাফ দিয়ে পাশের পাহাড়ের মাটি আঁকড়ে ধরে। ধারা ভয়ে চোখ খিচে। বিভোর ডান হাতে দড়িটা শক্ত করে ধরে আবারও ফিরে আসে। ধারা ঠিক আগের মতন বিভোরের দু পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায়। দু হাতে গলা জড়িয়ে ধরে, এবার আরো শক্ত করে আঁকড়ে ধরে, ভয় নয় ভালোবাসা নিয়ে। ধারাকে নিয়ে ওঠার সময় সামান্য বেগ পেতে হয়। হাত থেকে দড়িটা ছুটে যেতে চেয়েছিল, উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। বিভোরের সতর্কতায় রক্ষে মাটিতে পা রেখে ধারা বলল, তাহলে এটাও জানেন আমি কতটা জেদি। নেক্সট ইয়ার আপনার সহযাত্রী হয়ে আমিও যাচ্ছি, আর এটাই ফাইনাল। আগামী মাস থেকে প্রশিক্ষণ নিতে চাই আমি। হেল্প করুন, নয়তো অন্য কারো সাহায্য নিয়ে হলেও আমি আমার সিদ্ধান্তে অটুট থাকবো। কথা শেষ করে ধারা আগে আগে হাঁটা শুরু করে। বিভোর হতবিহ্বল। এভারেস্ট চূড়ার স্বপ্ন একবার মাথাচাড়া দিয়ে উঠলে আর ফেরানো সম্ভব নয়, যদি সামর্থ্য থাকে। ধারার পরিবারের অবস্থা উচ্চবিত্ত। ধারা চাইলে অবশ্যই যেতে পারবে, কি হবে সামনে কে জানে। এই মেয়ে পিছু ধরবে মনে হচ্ছে, ছেলে খেলা পেয়েছে নাকি। বিভোর রাগে গদগদ হয়ে দড়িটা ব্যাগে পুরে হাঁটা শুরু করে। বিভোর না, এই বিভোর, ড্রাইভার গাড়ি থামান। বিভোর নিজের নাম শুনে পেছনে ফিরে তাকায়। একটা বড় কার কাছে এসে থামে। গাড়ি থেকে নেমে আসে অপূর্ব। বিভোরের ঠোঁটে হাসি ফুটল। অপূর্ব বিভোরকে একবার জড়িয়ে ধরে বলল, কি রে, দুজনেই নির্জন রাস্তায় হাঁটছিস কেন? হাঁটার ইচ্ছে হচ্ছিল, তাই গাড়ি থেকে নেমে পড়েছি। কে জানতো বৃষ্টি এসে বাধা দেবে। কয়েক মিনিট পরই তো সন্ধ্যা। পাহাড়ি রাস্তা মেয়েদের জন্য মোটেও ভালো না। আয় গাড়িতে উঠ। বিভোর একবার ধারার দিকে তাকায়, তারপর হেসে অপূর্বকে বলল, জায়গা আছে? আচ্ছা ব্যাটা, না থাকলে কোলে করে নিমু। কোনো সমস্যা? চল। বিভোর হেসে ধারাকে বলল, চলুন। সাগরিকা হোটেলের সামনে বিভোর ধারাকে নামিয়ে দিয়ে যায় অপূর্ব। দুজন নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। বিভোর আসে সায়নের রুমে। সায়ন দরজা খুলে বিভোরকে দেখে বলল, নেমতে গেছিলি বউয়ের লগে, ভিজে ফিরছস? বিভোর চোখ বড় বড় করে রুমে ঢুকে সায়নকে চাপা সরে বলল। বউ? সায়ন হেসে দরজা লাগায়। নবাবী চালে হেঁটে বিছানায় বসে। বিভোর উদ্গ্রীব হয়ে আছে সায়নের কথা শোনার জন্য। সায়ন কাঁধ ঝাঁকিয়ে বলল, বড় ভাইয়ের কাছে লুকাও, ধারে যে তোমার বউ জেনে গেছে। কয়েক সেকেন্ড পর সরু চোখে সায়নের দিকে তাকিয়ে থাকলো বিভোর, তারপর বলল। সায়ন মুখটা বাংলার পাঁচের মতো করলো, তারপর মিনমিনে গলায় বলল, হুম। ধারা হোয়াইট প্রিন্টের শার্ট পরেছিল। তখন দরজায় কেউ করাঘাত করলো। অসময়ে করাঘাতে বিরক্ত বোধ করলো ধারা। বিরক্তি নিয়ে বলল, কে? আমি, দরজা খোল। ধারা দরজা খুলতে দিশারি ন্যাকামো মার্কা হাসি দিয়ে রুমে ঢুকে। ধারার গা পিত্তি জ্বলে উঠলো। দরজা বন্ধ করার সময় দিশারির উদ্দেশ্যে ধারার প্রশ্ন। হাসিস কেন? দিশারি দুই আঙ্গুলে ধারার পিঠে গুঁতো মেরে বলল। কেমন কাটলো বিকেল? ধারা দুই ভ্রু বাঁকায়। দিশারি চোখ মারে। ধারা দিশারিকে পাশ কাটিয়ে ডেনিম জ্যাকেট পরে নেয়। দিশারি আবারও উৎসাহ নিয়ে বলল, বরের সাথে বিকেল কেমন কাটলো? হুম হুম হুম। ধারা চমকে উঠল, আমতা আমতা করে বলল। বর? কিসের বর? দিশারি হা হয়ে যায়, তারপর ব্যথিত স্বরে বলল, তুই আমারে কোন দিন বোন ভাবসে নাই। এক তো কস নাই বিভোর তোর জামাই, আবার এখন অস্বীকার করতেছস। এত বড় ভাবিস? ধারা একটু নিবল। সরি আপু। দিশারি আদেশ স্বরে বলল, এবার বল কেমন কাটলো? জোস। দিশারির ঠোঁটে ন্যাকামো হাসিটা আবারও ফুটে উঠল। টেনে বলল, জানতাম জোস কাটবে, তাই তো নামাই দিছি। ধারা গাঢ় হয়ে দাঁড়িয়ে আছে। দিশারির ঠোঁটে মৃদু হেসে ধারার সামনে গিয়ে দাঁড়ায়। আদুরে মাখা কণ্ঠে বলে, আল্লাহ ঠিক মানুষটার বউ করছে তোরে। তোর উপযুক্ত বরই বটে। খুব ভালো থাকবি, নিজের সংসার গুছিয়ে নে। ফিরে যা ফেলে আসা ঘরটায়। ধারা অপ্রস্তুত হাসলো। দিশারি ধারার দু গালে হাত রেখে বলল, কিরে ফিরে যাবি না? কপালে ছড়িয়ে থাকা চুলগুলো কানে গুজে ধারা বলল, সম্ভব না। কেন? দুই পরিবারের সাপে নেউলে সম্পর্ক। আর আর সবচেয়ে বড় কথা, বিভোর, ওনার তো আমাকে চাইতে হবে। দিশারি হালকা হাসলো, বিছানায় বসে বলল, তোর মনে হয় না বিভোর তোর উপর দুর্বল? মেয়েরা ছেলেদের চাহনি বোঝে আপু। কি দেখলি? উনি দুর্বল ঠিক আছে, কিন্তু কি জানি একটা গলদ আছে। যেহেতু তোর উপর দুর্বল, তুই চেষ্টা করলেই তোর আঁচলে বাঁধা পড়বে হারামজাদা। যাহ, বকিস না তো। ওরে বাবালে, কি দরদ রে। ধারা লাজুক হাসে। লজ্জায় চুপসে গেছে। বোনের কাছে এত লজ্জা কিসের? দিশারি প্রশান্তির দীর্ঘশ্বাস ছাড়লো, কিন্তু একটা আতঙ্ক আছে বুকে। ধারা কখন না প্রশ্ন করে বসে, আপু তুই না ওনারে ভালোবাসিস? দিশারি বিসমিল্লা বলে 3 বার বুকে ফু দেয়, বলল, আসছি। তারপর বেরিয়ে যায়। ধারা দরজার দিকে তাকিয়ে আপন মনে বলে, আমি 100% শিওর হলাম তুই কখনো বিভোরকে ভালোই বাসিসনি আপু। শুধুমাত্র চোখের সৌন্দর্যে ডুবেছিলি। আর এটাও জানি
সায়ন ভাইয়ের কিছু ভালো না লাগলেও ওনাকেই ভালোবাসিস, শুধু বুঝিস না। গতকাল রাতে ডিনারের সময় বিভোর বলেছিল আজ মিরিক যাবে। ধারা মিরিক নামটা শুনেছে ঠিকই, তবে সেখানে কি আছে তার জানা নেই। সরাসরি গিয়েই দেখবে, তাই আর জিজ্ঞাসা করলো না। সায়ন বিভোর বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। দিশারি রেডি হয়ে ধারাকে ডাকতে আসে। 4-5 বার ডাকার পর দরজা খুললো ধারা। ধারাকে দেখে দিশারির চোখ কপালে, অস্ফুট স্বরে বিড়বিড় করে। পুরাই নীল আকাশের পুরী। ধারা ছলছল চোখে হাসে। দিশারি চোখ টিপে বলল, ধারা সালোয়ার কামিজ পরেছে, আবার ঘুরতে এসে দারুণ ব্যাপার স্যাপার। পড়েছি। কেমন লাগছে? চোখের কাজলটা ঠিক আছে? আমি না অনেক দিন এইসব দিই না। তুই দরজা খোলা রেখে বাথরুমে গেলি, তখন তোর লাগেজ থেকে লিপস্টিক আর কাজল নিয়ে এসেছি। বল না কেমন লাগছে? দিশারি ধারার গালে হালকা করে চুমু এঁকে বলল, দারুণ লাগছে। বিভোরের আকাশের রং খুব পছন্দ। ধারা খুশিতে হাঁ হয়ে যায়। সত্যি? সত্যি, তোদের দুজনেই আকাশে পছন্দ। ধারা খুশিতে দুহাত এক করে চিবুকে রেখে চোখ বুজে শরীরটা এদিক ওদিক দোলায়। পৃথিবীটাকে নতুন লাগছে তার। দিশারি হেসে তাড়া দেয়। ওরা অপেক্ষা করছে, চল। ধারা দরজা লাগিয়ে আগে আগে হাঁটা শুরু করলো। দিশারির কানে পায়েলের ঝুনঝুন আওয়াজ আসে। ধারার গতিশীল এক পায়ের দিকে তাকিয়ে পায়েল দেখতে পায়। দিশারি গুনগুন করে গান গেয়ে উঠল। ধারা ঘুরে তাকায়, চমৎকার করে হাসে, তারপর সিঁড়ি ভেঙে নামতে থাকে। পিছু পিছু দিশারি আসে। অনেকক্ষণ যাবৎ বিভোর অপেক্ষা করছে। বিরক্তিতে নাড়ি ভুড়ি ছিঁড়ে যাচ্ছে। সিটে বসে গাড়ির দরজা ঠাস করে লাগায়। সায়ন কেঁপে ওঠে। বিভোরকে খাপাতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আগে থেকে খেপে আছে। সায়ন চুপচাপ ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে থাকে। বিভোর নখ কামড়ে শুরু করে। কয়েক সেকেন্ড পর দিশারি ধারার কণ্ঠ শুনতে পায়, কিন্তু সে তাকায়নি। সে ড্রাইভারের পাশের সিটে চুপচাপ নিজের মতো বসে আছে। ধারা অনেক আওয়াজ করে কথা বলতে থাকে বিভোরের দৃষ্টি আকর্ষণের জন্য, কিন্তু কিছুতে লাভ হচ্ছে না। অবশেষে গোমরা মুখে বসে পড়ে। গাড়ি যাত্রা শুরু করে। গন্তব্য মিরিক। মিরিক দার্জিলিং জেলার পাহাড়ে অবস্থিত একটি অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য শোভিত স্থান। মিরিকের মূল আকর্ষণ সুমেন্দু হ্রদ। এছাড়া মনোরম আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মিরিক একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। দার্জিলিং থেকে 49 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় 4905 ফুট উচ্চতার মিরিকে। যথাসময়ে ওরা পৌঁছে মিরিকে। ধারা আগে আগে হেঁটে আসে হ্রদটির পাড়ে। হ্রদের একদিকে বাগান, অন্যদিকে পাইন গাছের সারি। দুটি পার্ককে যুক্ত করেছে রামধনু সেতু। একটা 3.5 কিলোমিটার দীর্ঘ পথ হ্রদটিকে ঘিরে রেখেছে। এখানে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায়। বোটে করে হ্রদে জল বিহার করা যায়। ঘোড়ায় চড়েও ঘুরে বেড়ানো যায়। মনোমুগ্ধকর পরিবেশ। বিভোরের তখন খেয়াল হয় মনোমুগ্ধকর পরিবেশের চেয়েও মুগ্ধকর এক রমণী আছে এখানে। কামিজের একপাশে সামান্য সাদা পুঁথির কাজ। পায়জামাটার নাম ঠিক জানে না বিভোর, তবে দেখতে মেয়েদের ধুতির মতন। সিল্কি আকাশি আর সাদা রঙের ওড়না, খোলা চুল, গ্যাস দাঁতের হাসি, সব মিলিয়ে তার বউ ধারা যেন আসমানের নীল পরি জমিনে পা রেখেছে। বিভোর ঠোঁটে মৃদু হাসি টেনে ধারাকে পরখ করতে থাকে। ভালোবাসার মানুষটাকে যখন সবচেয়ে বেশি সুন্দর লাগে, তখন বুকের ভেতর একটা সুখ নামক চিনচিনে ব্যথা অনুভব হয়। বিভোরেরও হচ্ছে। ধারা আর চোখে খেয়াল করে বিভোর তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। খুশিতে মনটা নেচে ওঠে। অন্যদিকে তাকিয়ে বাম পায়ের পায়জামা গোড়ালির একটু উপরে তুলে বিভোর যেন পায়েল দেখতে পায় সে আশায়, এবং বিভোর দেখতেও পায়। ধারা এবার প্ল্যান করে সে পায়েলটা খুলে ফেলে দিবে, তারপর বিভোর পাবে আর তাকে পরিয়ে দিবে একদম মুভির মতো। দিশারির পাশ ঘেঁষে দাঁড়ায় ধারা। বিভোরের চোখের আড়ালে পায়েলের হুক খুলে, তারপর সাবধানে পা ফেলে বিভোরের পাশে এসে দাঁড়ায়। স্বাভাবিকভাবে হেসে বলল, দারুণ জায়গা কিন্তু। মিরিকের মূল আকর্ষণ কি সুমেন্দ্রু হ্রদ? ওই যে ওদিকে পশ্চিম পারে আছে সিংহদেবী মন্দির। কি কি আছে ওখানে? সোমেন্দু লেক। নৌকা দিয়ে ঘুরতে পারবেন। বিকেল 4টার পর নৌকা বেড়ানো কিন্তু বন্ধ। আর আছে রামিতে দাঁড়া কাছে অবস্থিত একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে চারপাশের পাহাড় ও বিস্তীর্ণ মরুভূমি অঞ্চল দেখতে পাওয়া যায়। আছে বোকার গুম্ফা। এটি বৌদ্ধ ধর্ম চর্চার কেন্দ্র হিসেবে বিখ্যাত, যেটি রামিতে দাঁড়া তখনই দেখে নিতে পারবেন। এছাড়া আছে রাইধাপ, মিরিকের পানীয় জলের প্রধান উৎস ও পিকনিক স্পট এটা। টিংলিং ভিউ পয়েন্ট, চা বাগান, কমলালেবুর বাগান আছে। মিরিক খুব উচ্চমানের কমলালেবুর জন্য বিখ্যাত। আরও কি কি জানি নাম ছিল, নাম ভুলে গেছি। ও হ্যাঁ, আসার পথে পশুপতিন গড় ফেলে আসছি। এইটা নেপাল সীমান্তবর্তী একটা জামা কাপড়, ইলেকট্রনিক্স এবং ঘরোয়া সামগ্রীর বড় বাণিজ্যিক কেন্দ্র। ধারা ছোট করে উত্তর দেয়। দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে। বিভোর ধারাকে আরো অনেকক্ষণ দেখতে চাইছে, কিন্তু সরাসরি তাকানোটা কেমন। ধারা ডান পা দিয়ে বাম পায়ের পায়েলটা মাটিতে ফেলে তারপর হেসে বলে, আচ্ছা, আমি ওই দিকটা দেখি। ওকে।
ধারা হেঁটে কিছুটা আগায়, তখন বিভোর ডাকে। ধারা ভাবে হয়তো বিভোর পায়েলটা দেখেছে, এখন তাকে ডাকছে পরিয়ে দেওয়ার জন্য। ধারা চোখ বুজে কল্পনা করে বিভোর তার সামনে হাঁটু গেড়ে বসে বলছে। ধারা আপনার পাটা দিন। ধারা অস্বস্তি ভাব নিয়ে পা বাড়িয়ে দেয়। বিভোর আলতো করে ধারার পায়ে পায়েলটা পরিয়ে দেয়। তখন ধারার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে কেঁপে ওঠে। ধারা শুনতে পাচ্ছেন? ধারা চোখ খুলে দেখে বিভোর তার দিকে বোকার মতো তাকিয়ে আছে। বিভোর বলল, কি হয়েছে আপনার? চলুন একসাথে হাঁটি। ধারার মাথায় বাজ পড়ল। পায়েল কই? ধারা ঘাড় ঘুরিয়ে আগের জায়গায় তাকাতে নেয়। তখন বিভোর ধারার হাতে ধরে সামনে টেনে নিতে নিতে বলল, চলুন ঘোড়ায় চড়ি। ধারা বাধ্য হয়ে সাথে চলে। ধারা সামনে, বিভোর পেছনে বসে। বিভোরের শির দ্বারা সোজা, বসার ভঙ্গিতে রাজা রাজা ভাব। বিভোরের দু হাতের বাহুতে বন্দি ধারা। একজন আরেকজনের শরীরের উষ্ণতা অনুভব করছে। ধারার শরীর বারংবার কেঁপে কেঁপে উঠছে। ঘোড়ায় বসা অবস্থায় ধারা দেখতে পায় সায়নের হাতে তার পায়েল। সায়ন নিচের ঠোঁট উল্টিয়ে বোঝার চেষ্টা করছে জিনিসটা কি। একবার হাতে পড়ছে, একবার গলায়। আজব, ধারার সব অনুভূতি উধাও হয়ে যায়। নেমে গিয়ে সায়নের হাত থেকে ছুঁয়ে মেরে পায়েলটা নিয়ে আসতে মন চাইছে, কিন্তু তার আগে ঘোড়া চিহি ডাক তুলে দৌড়াতে শুরু করে। হাওয়া বইছে প্রবল বেগে। ধারার খোলা চুল উড়িয়ে বিভোরের চোখে মুখে ধাক্কা খাচ্ছে। আচমকা ধারা পড়ে যেতে নেয়। বিভোর ধারার পেট এক হাতে জড়িয়ে ধরে। ধারার রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যায়। বিভোরের উপর শরীরের ভার ছেড়ে দেয়। ঘোড়া টক বগিয়ে সাই সাই করে ছুটছে তো ছুটছে। বিভোর নরম গলায় বলল, ঠিক আছেন ধারা? না, নেই। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে, নিজেকে কেমন মাতাল মাতাল মনে হচ্ছে। পৃথিবীটা বড্ড অচেনা লাগছে এবং নিজেকেও। আপনি প্রেমে পড়েছেন ধারা? আপনি আমাকে তুমি করে বলবেন বিভোর? অবশ্যই ধারা। হ্রদের ওপারে অ্যালানের দেখা মিলে। দিশারি দ্রুত সেতু হেঁটে অ্যালানের কাছে আসে। অ্যালান ক্যামেরা মিরিকের সৌন্দর্য বন্দি করছিল। দিশারি চুল ঠিক করে লাজুক হাসি নিয়ে ডাকলো, এক্সকিউজ মি। অ্যালান তাকায়। দিশারির মুখটা পরিচিত মনে হয়। 2-1 সেকেন্ডের মধ্যে পুরোপুরি চিনতে পারে। অ্যালান হেসে বলল, হাই। হ্যালো, কেমন আছেন? অ্যালান ইংলিশে বলল, ভালো, তুমি কেমন আছো? ভালো। আপনার নামটা জানা হলো না। অ্যালান মেনসন। তোমার নাম কি? জান্নাতুল দিসারি। অনুগ্রহ করে ছোট করে বলবে তোমার নামটা। দিশা। দিচা? না, দিশা। দিচা? দিশারির মেজাজ খিচড়ে যায়। তার এত সুন্দর সহজ নামটা এত বিকৃতভাবে উচ্চারণ করছে একজন, অথচ সে নিরুপায়, কারণ তার শ্বেতাঙ্গ মানুষের সাথে প্রেমের শখ বহুদিনের। দিশারি জোরপূর্বক হেসে বলল, একাই এসেছেন? না, পরিবার আছে সাথে। দিশারি ভাবল পরিবার, হয়তো মা বাবা ভাই বোন হবে, পরিচিত হওয়া উচিত। ক্রাশের পরিবার বলে কথা। দিশারি বলল, কই আপনার পরিবার? অ্যালান আঙ্গুলে ইশারা করলো। দিশারি ইশারা অনুসরণ করে তাকে একজন ধবধবে সাদা সুন্দরী মহিলাকে দেখতে পায়। স্বর্ণকেশী, পাশে একটা হ্যান্ডসাম ছেলে আর একটা সুন্দরী মেয়ে। ছেলে মেয়ে দুটির বয়স 18-19 হবে। দিশারি হেসে ইংলিশে বলল, আপনার 3টে ভাই বোন খুব সুন্দর। অ্যালান হেসে বলে, ভাই বোন নয়, একজন আমার স্ত্রী, বাকি 2জন ছেলে মেয়ে। দিশারির কান ঝাঁঝা করে উঠল। মুখ থেকে আক্ষেপের সুর ঝরে পড়ল। হো আল্লাহ, আপনি বিবাহিত? সরি, প্লিজ ইংলিশে কথা বলুন। দিশারি কিছু বলল না। সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অ্যালানের স্ত্রী আর ছেলে মেয়েকে দেখছে। এত বড় ডিঙ্গি ছেলে মেয়ে হ্যান্ডসাম অ্যালানের কিভাবে হয়? দিশারির মাথায় ঢুকছে না। অবিশ্বাস্য কণ্ঠে বলল, আপনি মজা করছেন না তো? এত বড় ছেলে মেয়ে আপনার? ইম্পসিবল। আমার বয়স 52 চলছে, যখন 33 বছর তখন আমার ছেলে হয়। দিশারির মাথা ভনভন করে উঠল। সে ভেবেছিল অ্যালানের বয়স বেশি হলে 33-34 হবে। এত হবে কে ভেবেছিল? বাপের বয়সী। দিশারি অ্যালানকে কিছু না বলে যেদিক দিয়ে এসেছিল সেদিক দিয়ে উল্টো ভৌ দৌড় শুরু করে। অ্যালান পিছন থেকে ডাকে কয়েকবার, কিন্তু কে শোনে কার কথা? দিশারির দৌড় দেখে বুঝাই যাচ্ছে সে অ্যালানের দিকে ফিরছে না। দিশারি হাঁপাতে হাঁপাতে সায়নকে বলল, পানি দে। সায়নের সোজা সাপটা ধমক। ওই হালার পুতুল লোকে কি করছিলে? দিশারি ভারী ইনোসেন্ট ভাব নিয়ে বলল, কে হালারপুর? বিদেশিরা, অ্যালাইন না। দিশারি ব্যথিত কণ্ঠে কান্নার ভাব নিয়ে বলল, এই নাম আর নিস না রে দোস্ত। আচ্ছা, এই নাম আর নিস না রে দোস্ত। এত বড় বাঁশ জীবনে কমই খাইছি। সায়নের মুখের কঠিন ভাবটা চলে যেতে থাকে। আগ্রহ নিয়ে বলল, কেন, কি হয়েছে? বেটার বয়স 52, এরই কোনো কথা ক? আমার আব্বারই বয়স 54। সায়ন একটু অবাক হয়। সে জানে আমেরিকানদের বয়স ধরা যায় না, তবে এত ফিট হবে ভাবেনি, কিন্তু প্রকাশ করলো না। হো হো করে হেসে উঠল। দিশারির দিকে এক আঙ্গুল নির্দেশনা করে পেটে এক হাত রেখে অনবরত হাসতে থাকে। দিশারির কাটা গায়ে যেন নুনের ছিটা পড়ছে। কাটা কাটা গলায় বলল,
তুই হাসছিস? সায়ন জবাবে হাসতেই থাকলো। আশেপাশের কিছু মানুষ আর চোখে দেখছে। দিশারি চোখ কটমট করে তাকায়, তারপর হাঁটা শুরু করে। সায়ন পিছন পিছন দৌড়ে আসে। দুজন দেখতে পায় ঘোড়ায় চেপে বিভোর ধারা ফেরত আসছে। 1 মিনিটের মধ্যে ওদের সামনে ঘোড়া থামে। বিভোর আগে লাফ দিয়ে নেমে পড়ে। সায়ন ক্যামেরাটা দিশারির হাতে দিয়ে চাপা গলায় বলল। ওদের দুজনের উপর উড়ো ধরে ক্লিক শুরু কর। আমি কেন? তুই কর। সায়ন দিশারির মাথায় গাঁটটা মেরে বলল। আমি এখানে সিনেমা ঘটাবো, আর তুই সে সিনেমা ক্যামেরা বন্দি করবি। কথা কম বল। সায়ন বিভোরের পিছনে এসে দাঁড়ায়। বিভোর এক হাত বাড়ায় ধারাকে নামানোর জন্য। ধারা বিভোরের হাত ধরে যখনই নামতে যাবে তখন সায়ন পিছন থেকে বিভোরের হাঁটুর পেছনে হাঁটু দিয়ে ধাক্কা দেয়। আকস্মিক ঘটনায় বিভোর হাঁটু বাজ হয়ে পড়ে, ফলে ধারাকে নিয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে। জোরে আওয়াজ হয়। দিশারি কেঁপে ওঠে, তবুও ক্লিক করা থামেনি। 2-3 জন মানুষ দৌড়ে আসে। বিভোর দ্রুত উঠে পড়ে ধারাকে নিয়ে। একজন লোক বিভোরকে অন্য ভাষায় কিছু একটা বলল। বিভোর ভাষাটা জানে না, হয়তো জিজ্ঞাসা করছে সে ঠিক আছে নাকি। আন্দাজে বিভোর মাথা নাড়ায়। লোকটা হেসে চলে যায়। তার মানে আন্দাজই ঠিক। বিভোর এদিক ওদিক তাকিয়ে সায়নকে খুঁজতে থাকে। সায়ন ততক্ষণে কিছুটা দূরে চলে গেছে। বিভোরের চোখ পড়তেই ওদিকে দৌড়ায়। সায়ন বিভোরকে আসতে দেখে দৌড়াতে থাকে। পাগলের মতন দুজন যুবককে দৌড়াতে দেখে অনেক পর্যটক তাকিয়ে আছে। 1 ফুট বাকি সায়নকে ধরতে, তখন সায়ন আচমকায় পিছনে ফিরে বিভোরের কোমর চেপে ধরে বলল। সরি, মারিস না, তোর মায়ের অনেক শক্ত। বিভোর পেছনে তাকায়, দেখে ধারা দিশারি অন্যদিকে ফিরে কথা বলছে। বিভোর সায়নকে সামনে দাঁড় করিয়ে গালে চুমু দিয়ে বলল। ছবি তুলছিলি তাই চুম্মা দিতে দৌড়াইলাম, ফিরেই দ্রুত হোয়াটসঅ্যাপে পাঠাবি। সায়ন অবাক হয়। ভাষার ভান্ডারে কথা মজুদ নেই মনে হচ্ছে। বিভোর এভাবে দৌড়ালো চুম্মা দিতে? ইটস পসিবল। সায়ন কাঁধ ঝাঁকিয়ে বুকে ফু দেয়, তারপর বলল। ছবি তুলে দিছি, ট্রিট দে। বিভোর কঠিন চোখে তাকায়। সায়ন স্বাভাবিকভাবে বলল। লাগবে না, আমি আমার ট্রিট দিব। বিভোর মুচকি হাসলো। যা, দিশারিকে নিয়ে ঘোড়ায় ওঠ। আচ্ছা যাবো, আগে ক ধারারে ভালোবাসোস? হঠাৎ এমন প্রশ্নে বিভোর সংকোচে পড়ে। দুর্বল গলায় বলল। কি বলছিস? 3 দিনে ভালোবাসা হয় নাকি? হয়। প্রেমের ইতিহাস পড়িস না? সময় কই? ভালোবাসোস? বিব্রত হয়ে উঠল বিভোর। সায়ন, আমার কইবি না? বিভোর প্যান্টের পকেটে 2 হাত রাখে। 2-1 সেকেন্ড চোখ বুজে কিছু ভাবে, তারপর বলল। একদিন রাস্তায় একটা মেয়েকে দেখলাম, ভারী সুন্দর তার হাসি। আম্মাকে বললাম মুখ ফসকে, বিয়ে করিয়ে সেই মেয়েকেই বাড়ির বউ বানানো হলো। বিয়ের রাতে শুনি তার নাম ধারা। এর আগে নামও জানতাম না। তখনও ধারার প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছিল না। সকালে উঠে শুনি বউ পালিয়েছে। 1 বছর পার হয়, ধারার মুখটাও ভুলে যাই। শুধু হুটহাট মনে হতো আমার একটা বউ আছে, শুধু কাছে নেই। 1 বছর পর যখন দেখা হলো, কোনো কারণ ছাড়াই মনে হলো আমার আপনের চেয়েও আপনজন আমার সামনে দাঁড়িয়ে। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে শীতল একটা অনুভূতিতে। আমি এখনো বুঝলাম না এমনটা মনে হওয়ার কারণ। তারপর শুনছি বউ নাকি জামের বাপ আজরের সৃষ্টি। তাহলে তোর বাপ আজরের সৃষ্টি যে মানুষটা, তাকে তো তোর আপন মনেই হবে। সায়নের যুক্তি বিভোরের মনে ধরল। হালকা হেসে বলল। চোখে চোখ পড়তে থাকে। যখন চোখে চোখ পড়ে কেমন একটা বৈদ্যুতিক ঝিলিক মারে চারপাশটা, সাথে ভেতরটাও। কথা হয়, ধারার যে কোনো কথাতে একটা আকর্ষণ অনুভব করা শুরু করি। যাই বলুক ভালো লাগে। ও যখন হাসে তখনও কেমন হয়। আমার খুব ভালো একটা মেয়ে ধারা। ওর পাশে থাকতে ভালো লাগে, ওকে আগলে রাখতে ভালো লাগে। ধারা পাগলাতে স্বভাবের, কিন্তু অসাধারণ একটা মেয়ে। ওর ইচ্ছে শক্তি প্রবল। আর আর ও যখন স্পর্শ করে হৃদয়ে তোলপাড় হয়। আমি আমার অনুভূতি বোঝাতে পারছি না। এইটুকু বলি, এর আগে আর কোনো মেয়ের প্রতি এমন আকর্ষণ অনুভব করিনি। দ্যাটস ইট। সায়ন কয়েক সেকেন্ড চুপ করে থাকে। বিভোরকে পরখ করে দেখে। হালকা হেসে বলল। তুই খুব চাপা স্বভাবের, ওপর দিয়ে বোঝার উপায় নেই ভেতরে কি চলে। মেবি। বিভোর ঘুরে দাঁড়ায়, সাথে সাথে আটকে উঠে। ধারা আর দিশারি পেছনে কখন এসে দাঁড়িয়েছে টেরও পায়নিও। কল্পনায় এত মগ্ন ছিল, জিভ ভারী হয়ে আসে। ধারার চোখ দেখেই বোঝা যাচ্ছে সে সব শুনেছে। বিভোর আমতা আমতা করে কিছু বলতে চেয়েছিল, তার আগে ধারা জায়গা ত্যাগ করে। বিভোর পিছনে যেতে চাইলে দিশারি আটকায়। তারপর সায়নকে উদ্দেশ্য করে বলল। তোর কাছে একটা পায়েল লাগিয়ে আছে? ধারা বলল। ওইটা ওর পায়েল ফেরত দে। সায়ন বুক পকেট থেকে বের করে দেয়। দিশারি পায়েলটা বিভোরের হাতে দিয়ে বলল। ওরে দিয়ে দিস। বিভোর পায়েলটা শক্ত করে মুঠোয় ধরে। ধারার কাছে আসে, পিছন থেকে ডাকে। ধারা। ধারা তাকাতে পারছে না লজ্জায়। বিভোরের মনের এতটা স্থান জুড়ে সে নিজের কানে শুনেছে। খুশিতে লজ্জায় আত্মহারা হয়ে পড়েছে। পায়ের তলার মাটি শিরশির করছে, সাথে সারা শরীরে ঝিরিঝিরি কাঁপন। বিভোর আবার বলল।
তোমার পায়েল। ধারা নিজেকে সামলিয়ে ঘুরিয়ে তাকায়। বিভোরের চোখে চোখ পড়তেই বুক কেঁপে উঠল। অন্যবার এই চাহনিতে ভালোবাসা দেখলো, এখন প্রচন্ড আবেগ আর মাদকতা দেখছে যেন। ধারা ঢোক গিলে হাত বাড়ায় পায়েল নিতে। বিভোর ইতস্তত হয়ে বলল, আমি পরিয়ে দিই। ধারা এইটাই চেয়েছিল, কিন্তু এই মুহূর্তে যেন পায়ে স্তব্ধ হয়ে গেল, বা মাটি কামড়ে ধরে রেখেছে। বিভোর হাঁটু গেড়ে বসে। ধারার নিজের পাকে বড্ড ভারী মনে হচ্ছে, কিছুতেই মাটি থেকে তুলে বিভোরের হাঁটুর উপর রাখতে পারছে না। বিভোর দেখে ধারার পা কাঁপছে। মৃদু হেসে ডান হাতে ধারার বাম পা ধরে নিজের হাঁটুতে রাখে। ধারা মিনমিনে গলায় কোনো মতে বলল, থাক। বিভোর শুনলো না। যত্ন করে পায়েল পরিয়ে দেয়। পরানো শেষ হতে ধারা পা সরিয়ে নেয়। 2-1 সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর পরই দিশারির দিকে দৌড়াতে থাকে। দৌড়ানোর মাঝে একবার উড়োচুল সরিয়ে পিছনে ফিরে তাকায়। বিভোর তাকিয়েছিল। মিরিক থেকে ফেরা হয় সন্ধ্যায়। ডিনার শেষে যে যার মতো ক্লান্ত শরীর নিয়ে ঘুমে ডুবে। পরদিন ইসলামিয়া রেস্টুরেন্টে নাস্তা করার সময় সায়ন বলল, তো ফেরা যাক, শুক্রবার তো এসেই গেল, আর হোটেলও তো ছেড়ে দিতেই হবে আজ। বিভোর খেতে খেতে বলল, সিকিম দেখা বাকি। আজ জার্নি করে সিকিম যাব, কাল সিকিম ঘুরে রবিবার সকালে দেশে ফিরবো। সায়ন খাওয়া রেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।